This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে একবার তার ঝাড়ে মেরে দিলি, বাচ্চাগুলোর মুখের দিকে একটু কেউ তাকালি না তোরা কেউ। ছোট বাচ্চাটা যখন হয়েছিল তখন ওকে বলেছিল যে বিক্রি করে দিত। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পটে আমি শর্মিষ্ঠা হাজির। এই মুহূর্তে জানেন তো কলকাতা পুলিশকে একটা মার্ডার মিস্ট্রি অর্থাৎ একটা খুনের ঘটনা রীতিমতো ভাবাচ্ছে। খুন হয়ে গিয়েছে প্রায় 6 দিন হতে চললো। সেই ঘটনার এখনো কোনো পর্যন্ত কিনারা হয়নি। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার পর্যন্ত হয়নি। এই যে হরিদেবপুরে কয়েকদিন আগে এক মহিলার হাত পা বাঁধা অবস্থায় গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হলো ভাড়া বাড়ির নিচ থেকে। স্বাভাবিকভাবে সেই ঘটনা এই মুহূর্তে কলকাতা পুলিশকে ভাবাচ্ছে। কেন ভাবাচ্ছে? কারণ কোনো রকম ট্র্যাক করা যাচ্ছে না। এই ঘটনায় মূল অভিযুক্ত মহিলার স্বামী, সে কোথায়, কিভাবে এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে ঠিক কোন কোন বাঁক রয়েছে, কোন কোন প্রশ্ন রয়েছে, কোন কোন রহস্য লুকিয়ে রয়েছে, তারই আজ খোঁজ করতে বেরোবো। চলুন বেরোনো যাক। দেখুন, এই ঘটনার সঙ্গে পরতে পরতে রহস্য কেন জড়িয়ে রয়েছে বলছি। বেশ কিছু জায়গায় প্রশ্ন রয়েছে। এই ছায়া সর্দার এবং কার্তিকের মধ্যে সম্পর্ক ছিল না বলে জানা যাচ্ছে, কিন্তু সেই স্বামীর সঙ্গে তিনি বাড়ি ভাড়া নিতে গেলেন এবং বললেন যে সে একা থাকবে। দ্বিতীয় প্রশ্ন, সে তো তার আসল পরিচয়পত্র দেখিয়ে সেখানে বাড়ি ভাড়া নিতে পারত, সেক্ষেত্রে কেন নকল পরিচয়পত্র দেখালো? তৃতীয় প্রশ্ন, সে যখন বাড়ি ভাড়া নিচ্ছে তাহলে সে কেন একা থাকবে? তার তো সন্তান রয়েছে, তার মা রয়েছে, যেটা ওই এলাকা থেকেই এই প্রায় 3-4 কিলোমিটারের মধ্যে পড়ে। তাহলে তিনি তার মা সন্তানকে নিয়ে কেন থাকছে না, বা তিনি তার স্বামীর সঙ্গে কেন থাকছে না? এই বেশ কিছু জায়গায় প্রশ্ন দেখা দিয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো একটু একটু করে খোঁজার চেষ্টা করছে পুলিশ, এবং তার পাশাপাশি কার্তিকেরও টিকি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু কার্তিক এতটাই চালাক যে শেষ মুহূর্ত পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে লাস্ট কোথায় কখন কথা হয়েছে, তার স্ত্রীর ফোনও পুলিশ পায়নি, সেই লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। এমনকি কার্তিক, তার যে নাম্বার রয়েছে, সেও কোনো রকম পুলিশের জালে ধরা দিচ্ছে না, তারও কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না, তার মোবাইলেরও কোনো রকম ট্র্যাক করা যাচ্ছে না। আমাকে একটা কথা বলুন তো, কার্তিক এবং ছায়ার মধ্যে সম্পর্ক ছিল? রিসেন্ট 8-9 মাস ওদের কোনো সম্পর্ক ছিল না। ওর বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 13 বছর। 13 বছর। রিসেন্ট কোনো রকম সম্পর্ক ছিল না। মেয়ে আমার কাছেই থাকতো। আমি একটাই তো কথা বারবার বলছি, মেয়ে আমার কাছে 8-9 মাস ধরে আছে, ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, তো এইখানে যে বাড়ি ভাড়া নিচ্ছে সেরকম কেউ কিছু আপনাকে বলেছিল? না না না, মেয়েও বলেনি, আর আমি জানিও না মেয়ে বাড়ি ভাড়া নিয়েছে, আমি জানিও না। মেয়ে তো আমার কাছেই ছিল। এটা আপনাদের নিজস্ব বাড়ি আমার। তো এখন তো জানা যাচ্ছে উনি ভাড়া নিয়েছিলেন, 17 তারিখে কার্তিকের সঙ্গেই যায়। কার্তিকের মানে আমি আপনাকে একটা ছবি দেখাই, ইনি কি আপনার জামাই? আমাকে যেটা বললেন, যিনি মানে যার মারফত এই ভাড়া গিয়েছিলেন, ইনি কি আপনার জামাই? এটাই কার্তিক? হ্যাঁ, এটাই আপনার জামাই। ওকে রাস্তায় খুব টর্চার করতোই। ওকে একবার তো ওখানে একবার রাস্তায় গলা ছুরি দিয়ে কেটেও দিয়েছে। এটা কতদিন আগে? এটা 2 মাস আগে। 2 মাস আগে? তখন পুলিশে আমি হরিদেবপুর থানায় কেসও করেছি, ওর নামে ডায়েরি করেছি কার্তিকের নামে। ওনারা কোনো ওর কিচ্ছু খোঁজ খবর পায়নি বলে আমাদেরকে কিছু জানায়নি। ও শুধু একবার আমাকে প্রায় সময় এসে কাছ থেকে আসতো, এসে বলতো, মা জানো তো রাস্তায় আমাকে খুব হ্যারেস করে, আমাকে ডাকে রাস্তায়। আমি বলি, তোকে একবার এরম করেছে, তুই রাস্তায় ওর সঙ্গে দেখা হলেও যাবি না, ওর সাথে কোনো রকমভাবে সম্পর্ক রাখবি না। রাগটা হচ্ছে তো কিসের জন্য জানি না। আমার যতটা সম্ভব যে ওর যে বন্ধু আছে, ওর সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, ওর সাথে কথাবার্তা বলতে বলেই কি ওর রাগ, কি সেটা এখন আমি অনুমান করে বলছি, সত্যি কি মিথ্যে আমি জানি। পুলিশ কি বলছে? পুলিশ তো এখন আমাদের কিছু জানায়নি।
আপনি 19 তারিখে যখন মেয়েকে আর বাড়িতে পাচ্ছেন না, তখন আপনি 20 তারিখে গিয়ে একটা মিসিং ডায়েরি করেন। হ্যাঁ, মিসিং ডায়েরির পর পুলিশ কোনো রকম ট্র্যাক করে কিছু বলতে পেরেছিল? কিচ্ছু বলতে পারে। নিয়ে 23 তারিখে এসে বলে যে আপনার মেয়ের দেহ পাওয়া গিয়েছে। মা বলছেন উনি লাস্ট রবিবার 19 তারিখে মেয়েকে দেখেছেন। এখানে এসে আরো একটা তথ্য পাওয়া গেল যে কার্তিক মানে তার হাজবেন্ড, যে স্বামী যার হাত ধরে সে বাড়ি ভাড়া নিয়েছিল বলে আমাদের কাছে সেই অভিযোগ এলো, সেই খবরই পেলাম, সে 14/9/2024 তার নামে একটা অভিযোগ দায়ের হয়েছে হরিদেবপুর থানায়। কি করা হয়েছিল? এই সময় নাকি কার্তিক তাকে রাস্তায় ধরে তার গলায় ছুরি পর্যন্ত চালিয়েছিল। তখনও হরিদেবপুর থানায় তারা অভিযোগ জানিয়েছিলেন, তখনও কার্তিকের কোনো রকম কিনারা করতে পারেনি। মানে সেই সময় যদি কার্তিকের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যেত, তাকে যদি ধরা যেত, তাহলে হয়তো আজকে ছায়া বেঁচে থাকতো। দেখুন, একটা বিষয়, মালিনী দাস নামে একজনের পরিচয় দিয়ে আপনার মেয়ে বাড়ি ভাড়া নিয়েছিল, ভুয়ো আধার কার্ড দেখিয়েছে এবং সে একা থাকবে বলেছে। মানে এই জায়গাগুলো বেশ কিছু প্রশ্ন নয়। আপনার মেয়ে 3টে বাচ্চা আছে আপনাদের কাছে, হ্যাঁ 3টে বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে রেখে সে কেন একা থাকবে, এটা একটা প্রশ্ন। তার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ হয়েছে, সেটা আপনাদেরকে কেউ কিছু বলেনি। তার উপর একটা ভুয়ো আধার কার্ড দেওয়া। মানে আপনার কি মনে হয় আপনার মেয়েকে যে হত্যা করাবে এটা একটা কোথাও প্ল্যান করা ছিল? মানে সুন্দর করে প্ল্যান করে বিষয়গুলো, নালে কি এরকম ভাবে এক চান্সে কেউ কেউ করতে পারে? দিদি ভাই আপনি বলুন, আজকে বাচ্চাগুলোকে মুখ তাকালো না, ঠিক আছে, তুই আমার মেয়ে কি একেবারে অন্যায় করেছিস? তুই তাকে একটা হাত ভেঙে দিতে পারতিস, একটা পা নালে ভেঙে দিতে পারতিস, ঠিক আছে, তাহলে একবার তার ঝানে মেরে দিলি। হ্যাঁ, বাচ্চাগুলোর মুখের দিকে একটু কেউ তাকালি না তোরা কেউ? কার্তিক কোনোদিনও সন্তানেরও দায়িত্ব নেয়নি। নিত না। ছোট বাচ্চাটা যখন হয়েছিল তখন ওকে বলেছিল যে বিক্রি করে দিতে হবে, অন্যজনের কাছে বিক্রি করে ওর টাকার লোভ ছিল। মানে কার্তিকের টাকার লোভ ছিল। আমরা এটা আমার বোনের থেকে শুনেছিলাম, কিন্তু আমরা বলেছি যতই কষ্ট হোক বোন, বাচ্চা দিবি না। আর আমাদেরও ছোট বাচ্চা আছে, আমার কাকার মেয়ে, আমাদেরও ছোট বাচ্চা আছে। আমি দেখবো না খাও, আমরা সবাই মিলে খাবো, একটা বাচ্চাকে খাওয়াতে পারবো না? হতেই পারে, ছোট বাচ্চার পর বাচ্চা হতেই পারে, 3টে বাচ্চা তো কি হয়েছে, আমরা সবাই মিলে খাওয়াবো। মানে আপনার মেয়ের ক্ষতি করেছে যে বাচ্চাকে আমি স্কুলে পাঠাবো, যে নিজে ছোট বাচ্চাকে বিক্রি করে দিতে বলে, বিক্রি করে সেই টাকাটা বাবা নেবে। সেটাই আমি বলতে চাইছি যে এদের কি ভরসা আমি স্কুলে পাঠাবো, পড়তে পাঠাবো, এদের কে দায়িত্ব সিকিউরিটিটা নেবে, সেটাই আমি বলতে চাইছি। একদম সাধারণ মানুষ তারা নিজেরা আর কি করতে পারেন? সন্তান হারা বাবা মা তারা এখন একটাই জিনিস চাইছেন, তার নাতি নাতনিদের মুখের দিকে তাকিয়ে যে তার মেয়ের সঙ্গে যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে যেন ধরা হয় এবং তার যেন কঠোর শাস্তি হয়। এবং সাধারণ মানুষ হিসেবে তো তারা পুলিশ প্রশাসনের কাছে এইটুকুনই চাইতে পারে। প্রশ্ন বেশ কিছু জায়গায় রয়েছে, সেই প্রশ্নগুলো তুলছি। এবার হচ্ছে মার্ডারের পদ্ধতি নিয়ে। মানে কি এমন রাগ কার্তিকের? কারণ তার মায়ের বক্তব্যই শুনলাম যে ছায়ার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর সঙ্গে কথাবার্তা বা মেলামেশা যদি কোনো রকম সমস্যা থাকতো তাহলে সেই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করা যেত। একেবারে প্রাণে মেরে দিতে হলো। কার্তিক তো বড় সড় দুষ্কৃতী নয়, সে কোথায় এমন পালিয়ে গেল, কিভাবে কোথায় চলে গেল যে 6 দিন ঘটনার পর কেটে গেল, তার কোনো রকম কিনারা করতে পারছে না পুলিশ, তার কোনো রকম টিকি ধরতে পারছে না পুলিশ। পুলিশ কি আদৌ তাদের যে পথে তদন্ত হওয়া উচিত সেই তদন্ত সঠিকভাবে করছেন? এই পুলিশের ভূমিকা নিয়ে তার পরিবারের সদস্য অর্থাৎ ছায়ার পরিবারের সদস্য প্রশ্ন তুলতে শুরু করেছেন। ঘটনার যেহেতু রিকনস করতে হচ্ছে, ঘটনার সূত্রপাত তাই যেখান থেকে সেই জায়গায় আমি পৌঁছেছি, ডায়মন্ড পার্ক এলাকায়। মানে 17 তারিখ যেখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন, এই বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ধোঁয়াশা দেখা গিয়েছে, বেশ কিছু প্রশ্ন সেই বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও উঠেছে। যেমন ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই নিহত ব্যক্তি ছায়া, এবং তিনি তার স্বামীর সঙ্গে এসেছিলেন কার্তিকের সঙ্গে। ভুয়ো পরিচয়পত্র কেন দেখালেন, ভুয়ো পরিচয়পত্র দেখানোর কি প্রয়োজন, সেই বিষয়গুলো যেমন প্রশ্ন উঠতে থাকে। আমি ডায়মন্ড পার্কের সেই বাড়ির সামনে রয়েছি যেখান থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ স্বাভাবিকভাবে তদন্তের খাতিরে এই জায়গাটা পুরোপুরি ঘিরে দিয়েছে। ওইখানেই বাড়ি ভাড়া নিয়েছিলেন, ওখানেই গলার নলি কাটা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয় ছায়া সর্দারের, এবং তার হাত পা পর্যন্ত বাঁধা ছিল। যে খুনের পদ্ধতি নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমি
অবশ্যই তুলবো। তবে আমি একটুখানি বাড়ির মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে এই যে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল, সে বাড়ি ভাড়ার যে সমস্ত নিয়ম রয়েছে বা এই বাড়ি ভাড়া কে এনেছিলেন, কতদিন ধরে কি ভাড়া ছিল, আমি সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো, দেখি তিনি কোনো উত্তর দেন কিনা। একটু আসুন না, আমি পুলিশের ব্রিফিং পেয়েছি, খালি আপনার সঙ্গে একটু কথা বলতাম। আধার কার্ডের ছবিটা আছে আপনার কাছে? লেখালেখি করে বাড়ি ভাড়া দিয়েছিলেন? তিনি বাড়ির বাইরে বেরোলেন না, তবে একটা জায়গায় গিয়ে খটকা দেখা দিল। হ্যাঁ, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো আধার কার্ড দেখিয়ে এই ছায়া সর্দার 17 তারিখে এখানে বাড়ি ভাড়া নিল। তার কয়েকদিনের মাথায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হলো। কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার যে পদ্ধতি এবং নিয়মগুলো রয়েছে সেইগুলোকে মেনেছিলেন? আমি সেই প্রশ্নও তাকে বাইরে থেকে করেছিলাম যে কোনো রকম লেখালেখি হয়েছিল কিনা, কোনো কোর্ট পেপারে সাইন করা হয়েছিল কিনা, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো রকম ভিতর থেকেও উত্তর দিলেন না। তাই এই জায়গাতেও বেশ কিছু প্রশ্ন রয়ে গেল। তার বাড়িতে ভাড়া এলো কার মারফত? আমি এখানে যা কথা বলে বুঝলাম যে একজন এখানে আছেন স্থানীয় ধোবা মানুষ, তার কাছে গিয়ে তারা বাড়ির খোঁজ নেন, মানে ওই কার্তিক এবং ছায়া বাড়ির খোঁজ নেন, তখন তিনি তার বাড়িতে নিয়ে আসেন, মানে এই বাড়িতে তাকে নিয়ে আসেন। আমি একটুখানি তাকে খোঁজার চেষ্টা করি এবং তার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজবো। 17 তারিখে ওরা ভাড়া নিল, আপনার সঙ্গে কবে কিভাবে যোগাযোগ হয়? 3 बजे आया था, खाने का टाइम नहीं। কবে সেটা? ওই 17 তারিখে। 17 তারিখে এই সময় এসছে? हाँ, मैंने अभी भाई। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 3 बजे बस यही बात है, लिया के उसका घर दिखा दिया, हमको बोला पैसा दे के बोला तुम जाओ, हम चला है, बस इतना बात है। আচ্ছা, কে এসেছিল আপনার কাছে? ওই ওরাই, মানে আমি একটু মিয়া বিবি, মিয়া বিবি, মানে হাজবেন্ড ওয়াইফই এসেছিলেন। আমি একটুখানি ছবিটা দেখাই, মানে ইনি এসেছিলেন? হ্যাঁ ইনি এসেছিলেন, আর এই মহিলা এসেছিলেন? দুজনই, হ্যাঁ দুজন এসেছিলেন। আপনি যেদিনই 17 তারিখেই দেখালেন, 17 তারিখেই ওদের ঘর পছন্দ হয়ে গেল? वो दिन वो लोग रह गया, बोला तुम जाओ हम चला, बाड़ी वाला समझेगा। চাদর সরিয়ে দেখলেন যে ওই মহিলাই? অল্প মানে একটা ওই লাঠি ছিল পাশে, ওই রকম দেখছি ওই মহিলা, তখন ওই ঈশ্বর লোকে ডেকেছে। যখন ওনাদের কথাবার্তা হচ্ছিল, আপনি যখন ঘর দেখাতে নিয়ে যাচ্ছিলেন, তখন ওদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা যে কে কে থাকবে, কজন মিলে থাকবে, সেরকম কিছু বলেছিল? বাড়িওয়ালাকে বলা হোক। এখানে 17 তারিখ দুপুর নাগাদ কার্তিক এবং ছায়া এসেছিল, তাদের বাড়ি ভাড়া চাই। উনি নিয়ে যান, মানে এই ধোপা তিনি নিয়ে যান, কারণ তার কাছে খবর ছিল ওই বাড়িতে নিচের তলাটা খালি রয়েছে। তিনি নিয়ে গেছেন, মাত্র কয়েক মিনিট কথাবার্তা হয়। আই কার্ড, যেখানে মালিনী দাস হিসেবে পরিচয় দেওয়া হয়েছে ছায়া সর্দারকে, সেই ভুয়ো আই কার্ড সে দেয়। তখনই বাড়ির চাবি নেওয়া হয়, চাবি নিয়ে তারপর তারা থাকতে শুরু করেন। যদিও এই ধোপাকে তিনি বলেছিলেন যে তার হাজবেন্ড অর্থাৎ কার্তিক সেই বাড়িতে থাকবে, কিন্তু সেখান থেকে যে কথা পাওয়া গেল এবং যে ছবি আমাদের সামনে ধরা পড়েছে, সেই ছায়ার রক্তাক্ত দেহ উদ্ধার হলো। এবং সেদিন ঘটনার পরও বাড়ির মালিক জানিয়েছিলেন এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে বিষয়টা পরিষ্কার হয়েছিল যে 17 তারিখ থেকে এবং যতদিন সেখানে বাড়ি ওই অবস্থায় ছিল এবং যেদিন দেহ উদ্ধার হয়েছে তার ঠিক মাঝখানের সময়টা ওই মালিনী ওরফে ছায়া, মানে মালিনী সে ভুয়ো পরিচয় দিয়েছিল, সেই ছায়াই ওই বাড়িতে থাকতো, কার্তিক সেই বাড়িতে থাকতো না। আমি এই মুহূর্তে অভিযুক্ত কার্তিক দাসের বাড়িতে যাব। পুলিশ এখানেও এসেছিল তাকে খোঁজার জন্য, কিন্তু তার কোনো রকম টিকি পায়নি, যে কথাটা আমি বারবার বলছিলাম। কিন্তু জানেন তো, আসার পথে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম এই কেয়াতলার, মানে কেয়াতলা হাট এই জায়গাটা, এখানে যা এসে অভিযোগ শুনলাম যে গত 15 দিন ধরে নাকি ওই অভিযুক্ত কার্তিক চোখে না দেখতে পাওয়ার ভান করেছিল। সে যখন রাস্তা দিয়ে যেত তার মা হাত ধরে ধরে নিয়ে যেত। কোথাও কি সে পুরো বিষয়টাকে একটা প্লট করে নিয়েছিল? তিনটে বিয়ে, ও 17 বছর ওর নেই। বয়স কত যে ওর 3টে বিয়ে? হ্যাঁ 4টে, ওই যে মাসিমা বলছে 4টে বলে তো শুনছি। 3টে শিওর? 3টে শিওর। হ্যাঁ, আগের একটা বউ আছে, তার ছেলে আছে। ছেলের কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল। এখান থেকে 13 তারিখে গেছে। কি কারণে যাচ্ছে, কোথায় যাচ্ছে কিছু বলে গেছে আপনাদেরকে? ও তো বলতো যে ছেলে বাচ্চাদের জন্য মন কেরাম করছে আমার,
বউয়ের কাছে চলে যাব ভালো হলে। গত 8 থেকে 9 মাস বলছে আপনার বৌমার সঙ্গে আপনার ছেলের নাকি কোনো রকম সম্পর্ক ছিল না। না, ওখানেই তো থাকতো, এখানে তো অতদিন ছিল না ম্যাম। ওই 13 তারিখের পর থেকে আর কোনো রকম যোগাযোগ কিচ্ছু নেই? কিচ্ছু না, তোর টাকা জিনিস নিয়ে চলে গেছে, কিছু বলেই আমাকে মারধর করতো। এ পাড়া সবাই জানে। আপনার ছেলে কটা বিয়ে? প্রথমে স্কুল লাইফে একজনকে বিয়ে করেছিল, আর একটা বিয়ে করে ওকে নিয়ে সংসার করছিল। ওই যে এখন বিয়ে করেছে যে বউটা, হ্যাঁ, ওদের বাড়ির কাছেই ভাড়া থাকতো আমার ছেলে। নিয়ে আবার ওখানে আবার আরেকটা বিয়ে করলো? হ্যাঁ, এই বউটাকে 3 বছরের বাচ্চা পেলে একে বিয়ে করলো। 3 বছরের বাচ্চা। আর একটা ছেলে তো আপনার কাছে এসে থাকতো তো? হ্যাঁ, ওইটা। আমি কার্তিক দাসের বাড়িতে এসেছিলাম, তার বাবা মা এই ঘটনা সম্পর্কে কিছু জানেন এবং বেশ কিছু তাদের অভিজ্ঞতার কথা শোনালেন। পুলিশ তারা এখানে এসেছিলেন, যদিও কার্তিক দাসের এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি এবং তার কাছে মানে বেশ কিছু জটিলতা, বেশ কিছু ধোঁয়াশা, বেশ কিছু মিসিং লিঙ্ক দেখা গেল। এই মিসিং লিঙ্কগুলো পুলিশ কতটা জুড়তে পারে এবং শেষ পর্যন্ত এই খুনের ঘটনার কিনারা কোথায় কিভাবে হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। যাই হোক, আজ এখানে শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।